হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করেছিলাম। ভেক্টর চ্যাপ্টারের পর আমরা সরলরেখা প্রবলেম সলভ করতে শুরু করেছি। সরলরেখা আমাদের 4A 4B কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা 4C স্টার্ট করব। 4C স্টার্ট করার আগে 4C তে যে ধরনের প্রবলেম আছে তার উপর থিওরিটা একটু আলোচনা করে নেব। বলে রাখি, ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে? তো যা প্রবলেম হবে তোমরা ওখান থেকে তার সলিউশন পেয়ে যাবে। ক্লাস 12 বেশিরভাগ প্রবলেমই হয়ে গেছে, অল্প কিছু সামান্য চ্যাপ্টার বাকি আছে, সেগুলো দ্রুত আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে? শুরু করছি। দেখো, আজকের ক্লাস 4C প্রবলেম সলভ করার জন্য সরলরেখার ক্লাস 12 এর সরলরেখা চ্যাপ্টারের 4C অনুশীলনী প্রবলেম সলভ করার জন্য থিওরিটা প্রথমে আলোচনা করব। এবার দেখো, এতে যেটা আছে যে কার্টেসীয় আকারে সমীকরণ সরলরেখা থাকতে পারে, ভেক্টর আকারে থাকতে পারে। এদের ছেদবিন্দু আমরা কি করে নির্ণয় করব? দুটো সরলরেখা ছেদ করছে কিনা কিভাবে জানবো, এবং ছেদ করলে সেই ছেদবিন্দুটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা বসবো। দেখো, এখানে কার্টেসীয় আকারে মনে করো ফর্ম আছে যে প্যারামেট্রিক আকারে যে x ইকুয়াল টু এটা x1 প্লাস ta1 আছে মনে করো, y ইকুয়াল টু y1 প্লাস ta1, আচ্ছা tb1 থাকবে, ঠিক আছে? x is equal to x1 plus ta1, y is equal to y1 plus tb1, আর z is equal to z1 plus tc1, ঠিক আছে? এইটা। এবার আর একটা কন্ডিশন থাকতে পারে, মনে করো এটা একটা সরলরেখা, tb1 tc1, ঠিক আছে? এখানে যেগুলো চেঞ্জ হবে সেকেন্ড সমীকরণের, দুটো সমীকরণ তো সম্পূর্ণ একই রকম হতে পারে না। এটা মনে করো শুধুমাত্র x ড্যাশ, a ড্যাশ, y ড্যাশ, b ড্যাশ, z ড্যাশ, c ড্যাশ, c1 ড্যাশ, এইগুলো। তাহলে দুটো সরলরেখার সমীকরণ আমরা যদি মনে করি যে এখানে, আর এগুলো আমরা দুটো একই হয় না, এটা মনে করো t ধরেছি, এখানে প্যারামিটার, এখানে s ধরছি, ঠিক আছে? এরা যদি দুটো সরলরেখা যদি যে x0 y0 z0 বিন্দুতে ছেদ করে, তাহলে কি হয়ে যাবে? তাহলে x0 এর সঙ্গে এগুলো সমান হয়ে যাবে, যে x0 is equal to x1 plus ta1, হ্যাঁ, কারণ উভয় সমীকরণ থেকে x0 y0 z0 বিন্দুতে এরা যদি ছেদ করে থাকে, আমরা মনে করছি যে x0 y0 z0 এই বিন্দুতে এরা ছেদ করেছে। যদি এরা এই বিন্দুতে ছেদ করে থাকে, কি হবে? যে এই বিন্দুটা, এই যে প্রথম ও দ্বিতীয় দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এই মানগুলো আমরা যদি পুট করি, তাহলে x0 is equal to x1 plus ta1 এখানে হয়ে যাবে, এখানে বসালাম মানটা। একই সঙ্গে এখানে পুট করলে x1 ড্যাশ প্লাস sa1 ড্যাশ, এইটা হয়ে যাবে। y0 is equal to y1 plus tb1 is equal to y1 ড্যাশ প্লাস sb1 ড্যাশ, আর z0 is equal to এইটা হচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখো, এই সমীকরণগুলো সমাধান করে এস আর টি এর মান পাওয়া যাবে। অনায়াসে সমাধান করে এস আর টি এর মান আমরা পেতে পারবো। এই যে মানটা যদি তৃতীয় সমীকরণকে সিদ্ধ করে যায়, এস আর টি এর যে মান পাবো সেটা যদি, এই তো এইটা একটা কন্ডিশন, এইটা থেকে মনে করো এস আর টি এর মান পেলাম। এই যে এস আর টি এর প্রাপ্ত মান যদি এইটাকে সিদ্ধ করে যায়, তৃতীয়টাকে, যে কোনো দুটো সলভ করে এস আর টি এর মান পাবো। এই আমরা ধরছি প্রথম দুটোকে সলভ করলাম, প্রথম দুটোকে সলভ করে যদি এস আর টি এর যে মান পাবো সেটা যদি তৃতীয়টাকে সলভ করে যায়, তাহলে আমরা বলবো এটা সিদ্ধ করেছে, ঠিক আছে? মানে এরা ছেদ করেছে, যদি সিদ্ধ না করে তাহলে আমরা বলবো এরা কখনোই পরস্পরকে ছেদ করছে না, ঠিক আছে? আর একটা কন্ডিশন দেখো, এটা একটা হলো, মনে করো দেয়া আছে এইরকম x minus x1 যেটা প্রতিসম আকার বাই a1, y minus y1 বাই b1, z minus z1 বাই c1, এইটা একটা সমীকরণ সরলরেখার, ঠিক আছে? আর একটা সমীকরণ আছে, মনে করো x minus x1 ড্যাশ বাই a1 ড্যাশ, y minus y1 ড্যাশ is equal to b1 ড্যাশ,
ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান ড্যাশ বাই সি ওয়ান ড্যাশ। এইটা ইজ ইকুয়াল টু আমরা যদি এস আর এইটা যদি টি ধরে নিই, তাহলে এখান থেকে আমরা এইটা ইজ ইকুয়াল টু এস, তাহলে এক্স এর মান কি পেয়ে যাচ্ছি, এস এ ওয়ান প্লাস এক্স ওয়ান, এইটা পেয়ে যাচ্ছে। এইরকম প্রত্যেকটা থেকে এখানে ওয়াই এর মান পাবো, এখানে জেড এর মান পাবো, এখানে এক্স এর মান পাবো, এখানে ওয়াই এর মান পাবো, এখানে জেড এর মান পাবো। তাহলে আমরা বলবো প্রথম সমীকরণের ওপর যে কোনো বিন্দু একটা বলে ওই বিন্দুটা নিতে পারবো, এবং দ্বিতীয় সমীকরণের উপর যে কোনো বিন্দু বলে প্রথম সমীকরণের উপর যে কোনো বিন্দুটা কি হবে, হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এস এ ওয়ান, দ্বিতীয় ওয়াই ওয়ান প্লাস এস বি ওয়ান, আর জেড ওয়ান প্লাস এস সি ওয়ান। এটা প্রথম সমীকরণের উপর যে কোনো বিন্দু। দ্বিতীয় সমীকরণের উপর এস আর টি কনস্ট্যান্ট। দ্বিতীয় সমীকরণের উপর যদি এক্স ওয়ান ড্যাশ প্লাস টি ওয়ান, আমরা এস আর টি ধরে নিচ্ছি এখানে, ঠিক আছে। এটা এস এর সঙ্গে ইকুয়াল, আর এটা টি এর সঙ্গে ইকুয়াল, এস আর টি আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, আর এখান থেকে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু, এটা ওয়াই ওয়ান ড্যাশ প্লাস টি বি ওয়ান ড্যাশ, আর এটা জেড ওয়ান ড্যাশ প্লাস টি সি ওয়ান ড্যাশ। এবার এই যে বিন্দুগুলো পেলাম, আমরা মনে করছি এই সরলরেখার উপর যে কোনো বিন্দু, এই সরলরেখার উপর যে কোনো বিন্দু ধরে নিয়েছি, আমরা মনে করছি যে সেই বিন্দুগুলোই তাদের ছেদ বিন্দু, অর্থাৎ বিন্দু দুটো একই বিন্দু আমরা ভেবে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, এক্স ওয়ান প্লাস এস এ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ওয়ান ড্যাশ প্লাস টি ওয়ান ড্যাশ। এই দুটোকে আমরা সমান করি, এটা সমান করছি, এইটার সঙ্গে এইটা সমান, এটা কি একদিকে এনে একটা সমীকরণ হবে। আর ওয়াই ওয়ান প্লাস এস বি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান ড্যাশ প্লাস টি বি ওয়ান ড্যাশ, ঠিক আছে। এই দুটো, তাহলে এই দুটোকে সমাধান করে আমরা এস আর টির মান অনায়াসে পেয়ে যাব। এই দুটোকে সমাধান করে এস আর টির মান আমরা অনায়াসে পেয়ে যাব, যদি এই কন্ডিশনটা কখন, যদি প্রতিসম আকারে সরলরেখার সমীকরণ দেওয়া থাকে। এবার এই এস আর টি এর মানটা যদি, এই যে আর একটা তৃতীয় কি হবে, জেড ওয়ান প্লাস এস সি ওয়ান ইজ ইকুয়াল টু জেড ওয়ান ড্যাশ প্লাস টি সি ওয়ান ড্যাশ। এই দুটো থেকে প্রাপ্ত এস আর টি এর মান, বা এই ওপর দুটো বা নিচে দুটো হতে পারে, যে কোনো দুটো সময় তিনটের মধ্যে যে কোনো দুটো থেকে প্রাপ্ত এস আর টি এর মান যদি অন্যটাকে সিদ্ধ করে যায়, তাহলে আমরা বলবো যে এরা পরস্পরকে ছেদ করেছে, ঠিক আছে। এবং সেই এস আর টি এর মান এইটাতে বা এইটাতে পুট করলে, দুটো যে কোনো একটাতে পুট করলে যে বিন্দুটা পাওয়া যাবে সেটাই হবে ছেদ বিন্দু। দুটো বিন্দুর যে কোনো বিন্দুতে পুট করলে দুটোতেই পুট করে দেখে নেবে একবার, যেটা পরীক্ষা করার জন্য, যে দুটো একই বিন্দু বেরোবে, মানগুলো এমন আসবে যে দুটো যেটাকে পুট করবে একই বিন্দু আসবে, ঠিক আছে। তাহলে সেই বিন্দুটাই হয়ে যাবে ছেদ বিন্দু, ঠিক আছে। এইগুলোই ছিল কার্তেশীয় ফর্মে থাকলে কিভাবে সমাধান বিন্দু বা ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করতে হয় তার প্রসেস। এবার আমরা যাবো, দেখো ভেক্টর আকারে যদি থাকে, ভেক্টর আকারে যদি থাকে আমরা তার সমাধান কিভাবে করবো এবং ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করব, বা তারা ছেদ করছে কিনা কিভাবে চেক করব। দেখো ভেক্টর আকারে থাকলে সমীকরণ নিশ্চয়ই এরকম থাকবে, যে দুটো সমীকরণের ভেক্টর, মনে করো আর ভেক্টর ইজ ইকুয়াল টু x1 i cap প্লাস y1 j cap প্লাস x1 y1 z1 k cap, ঠিক আছে। এইটা প্লাস t a1 i b1 j c1 k, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে একটা সরলরেখার ভেক্টর সমীকরণ। অন্য সরলরেখার ভেক্টর সমীকরণ মনে করো x1 dash i cap y1 dash j cap z1 dash k cap plus s a1 dash i cap b1 dash j cap plus c1 dash k cap, ঠিক আছে। এ দুটো মনে করো দুটো সরলরেখার ভেক্টর সমীকরণ। হ্যাঁ, তাহলে এখানে যারা ছেদ করেছি না কিভাবে ছেদ করবো, আর কিভাবে চেক করবো ছেদ করেছে কিনা, আর সেখান থেকে যদি ছেদ করে থাকে সেই ছেদ বিন্দু আমরা কিভাবে নির্ণয় করব। এখানে দেখো, এখানে এই যে দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখার যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে, যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের যেটা আছে, আমরা ধরো এই সাইডটা নিলাম না, ওই যে রাইট সাইডের ভ্যালুটা, এটা অবস্থান ভেক্টর, একটা বিন্দু যেটা বেরোবে সেটা অবস্থান ভেক্টরই হয়, ঠিক আছে। যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাবে এই মানগুলো, y1 j cap z1 k cap plus t into a1 i cap b1 j cap c1 k cap, আর এইটা
x1 dash I cap y1 dash j cap plus z1 dash k cap plus s into a1 dash I cap b1 dash j cap c1 dash k cap। এগুলো হচ্ছে অবস্থান ভেক্টর। ঠিক আছে, এবার আমাদের কি করণীয়? এখান থেকে দেখো এই সমীকরণগুলো থেকে যে পাচ্ছি আমরা, এই সমীকরণগুলো থেকে পাচ্ছি যে যদি আমরা ভেবে নিচ্ছি এরা একটা বিন্দুতে ছেদ করে এবং পরস্পরচ্ছেদী হচ্ছে মনে করছি, তাহলে সেক্ষেত্রে এই দুটো সমান হবে। এটা পরের লাইনে লিখলে ভালো হতো, আমরা একই লাইনে লিখে নিচ্ছি। মনে করছি আমরা পরস্পর এরা ছেদ করবে, তাহলে এখানে আই দিয়ে কি আছে, আই ক্যাপের সঙ্গে আছে x1 প্লাস TA1 প্লাস জে ক্যাপের সঙ্গে আছে y1 প্লাস TB1 প্লাস কে ক্যাপের সঙ্গে আছে z1 প্লাস TC1 ইজ ইকুয়াল টু আই ক্যাপের সঙ্গে আছে x1 ড্যাশ প্লাস SA1 ড্যাশ প্লাস জে ক্যাপের সঙ্গে আছে y1 ড্যাশ প্লাস SB1 ড্যাশ প্লাস কে ক্যাপের সঙ্গে আছে z1 ড্যাশ প্লাস SC1 ড্যাশ। এটা যেহেতু হচ্ছে তাহলে নিশ্চয়ই এইটার সঙ্গে এইটা সমান হবে, যে x1 প্লাস TA1 ইজ ইকুয়াল টু x1 ড্যাশ প্লাস SA1 ড্যাশ, এই দুটো সমান। ঠিক আছে, আর একটা সঙ্গে রিলেশন কি হবে সম্পর্ক, তাহলে এটা একদিকে একটা সমীকরণ আসছে। ঠিক আছে, y1 প্লাস TB1 ইজ ইকুয়াল টু y1 ড্যাশ প্লাস SB1 ড্যাশ, এটা একটা সমীকরণ হবে। আর একটা সমীকরণ হবে z1 প্লাস TC1 ইজ ইকুয়াল টু z1 ড্যাশ প্লাস SC1 ড্যাশ, তাই তো? এইটা, এই দুটো থেকে দেখো এই যে দুটো সম্পর্ক আসছে, এই দুটো থেকে ঠিক আগের মতো যে কোনো দুটো সমাধান করে এস আর টি এর মান পাওয়া যাবে। এই দুটো যে কোনো দুটো সমাধান করে এস আর টি এর মান পাওয়া যাবে। মনে করো এই দুটো সমাধান করে এস আর টি এর মান পাওয়া গেল। এস আর টি এর মানটা যদি এই তৃতীয়টায় পুট করলে উভয় সাইড সমান হয়, মানে একে স্যাটিসফাই করে, তাহলে বলবো যে আমরা যে এরা একে অপরকে ছেদ করছে। এবার আমাদের বিষয় হচ্ছে ছেদ বিন্দুটা কিভাবে নির্ণয় করব। এখানে ভেক্টরে তো আছে, এবার এই যে টি আর এস এর মান আমাদের যে এই যে ছিল, এইগুলো যখন অবস্থান ভেক্টর হিসেবে বলছি, অবস্থান ভেক্টর হিসেবে নিচ্ছি। ঠিক আছে, অবস্থান ভেক্টর হিসেবে নিয়ে নিচ্ছি যে টি আর এস এর মান আমরা ওইগুলো বসালে, যেটা ঠিক মেরেছি দেখো, সেখানে বসালে এই ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর পাওয়া যাবে। এইখানে যদি বসিয়ে দিই বা এইখানে যদি বসিয়ে দিই, যেটাতেই বসাই মানগুলো এমন আসবে, এস এর ভ্যালুটা যদি শুধু বসাই বা টি এর ভ্যালুটা যদি বসাই, একই মান আসবে এই দুটো থেকে, তখন অবস্থান ভেক্টরটা পাওয়া যাবে, শুধুমাত্র অবস্থান ভেক্টরটা। ঠিক আছে, আচ্ছা, মানে তাহলে সেখান থেকে যদি ভেক্টর ফর্মে থাকে যে কোন বিন্দুতে তারা ছেদ করছে, সেই বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা পেয়ে যাচ্ছি। প্রসেসটা এটাই, আমরা কার্টেসীয় আকারে আলোচনা করলাম, আমরা ভেক্টর আকারে থাকলে আলোচনা করলাম। এবার আমরা দেখো প্রবলেমে চলে যাচ্ছি, অনুশীলনীতে যাচ্ছি। এখানে কি আছে দেখো, এখানে আছে প্রশ্নমালা 4C আমরা লিখেছি। দেখো 4C 1 থেকে শুরু করব। দেখো সরলরেখা দেওয়া আছে, প্রদত্ত সরলরেখা x plus 1/3 equal to y plus 3/5 z plus 5/7, y plus 3/5 is equal to z plus 5/7। ঠিক আছে, এইটা আছে। আচ্ছা, আর এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি। আর একটা সমীকরণ কি আছে, x minus 2 is equal to y minus 4, x minus 2 is equal to y minus 4/3 z minus 6/5। এটা 2। এখান থেকে দেখো 1 নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দু, 1 নম্বর সরলরেখার 1 নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, তাই তো? এটা 3s
-1, 5s - 3, 7s - 5। এইটার সময় যদি আমরা s ধরি এখান থেকে আসছে, ঠিক আছে, এইটার সময় যদি আমরা s ধরে নিই এখান থেকে আমাদের এই সম্পর্কটা আসছে 1 নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দু। এবার দেখো 2 নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দু, 2 নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে? এটার সময় একই তো ধরা যাবে না, s ধরা যাবে না, এটা অন্য ধরতে হবে, t ধরছে আমরা মনে করো, বা প্রথমটা t ধরতে পারো, দ্বিতীয়টা s ধরতে পারো। এখানে হয়ে যাবে এটা t + 2 হয়ে যাবে, এই যে শুধুমাত্র এখানে কিছু নিচে কিছু নেই, মানে 1 আছে, শুধুমাত্র 1 দিয়ে গুণ হয়ে t × 1 t হচ্ছে, আর 2টা ডান দিকে গেল প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে আসছে 3t + 4, আর এখানে আসছে 5t + 6। তাহলে এই দুটো যদি এই যে বিন্দু 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার উপর যে বিন্দু, সেটা যদি একটাই বিন্দু হয়, যে দুটো বিন্দু পাচ্ছি সেটা যদি একটাই বিন্দু হয়, ঠিক আছে, এখানে s ও t দুটি প্যারামিটার, s ও t দুটি প্যারামিটার উল্লেখ করে রাখা ভালো, s ও t দুটি প্যারামিটার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখন সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে কি হবে? সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে এটা যে কোনো সরলরেখা যদি ধরেছি আমরা, সেই ছেদ বিন্দু হিসেবে সেইটাকে ধরতে পারি যে এইটা থেকে পাওয়া এই বিন্দু, এটা থেকে পাওয়া এই বিন্দু, এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। সেটা যদি আমরা ধরে নিই যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে s ও t এর মান পাওয়া যাবে, s ও t এর মান, সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে s ও t এর মান এমন হবে, কেমন হবে, যে 3s - 1 = t + 2। আচ্ছা, অতএব 3s - t = 2 + 1, তাহলে 3s - t = 3, এটাকে দাও 3 নাম্বার। আর আসছে 5s - 3 = 3t + 4, তাহলে 5s - 3t = 4 + 3, তাহলে 5s - 3t = 7, এটা 4 নাম্বার। আচ্ছা, আবার আসছে 6 + 5, তাহলে 7s - 5t = 11, এটা হচ্ছে 5, ঠিক আছে। এবার এদের সমাধান করতে হবে। তাহলে প্রথম দুটো থেকে আমরা পাচ্ছি, দেখো এই যে সমাধান করব, এইটাকে 3 নম্বর সমীকরণকে যদি আমরা এটা সমাধান করার জন্য 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করছি। 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি এটা 9s - 3t = 9, এটা 5 হয়েছে, 6 করে দিচ্ছি এটাকে। এবার দেখো 6 + 4 করে পাই, 6 আর 4 যোগ করছি, এই 6টা আর এই 4টা। আচ্ছা, 6 কি আছে, 9s - 3t = 9, 4 আছে 5s - 3t = 7, এটা মাইনাস করছি, প্লাস, মাইনাস করলে যে সাইনটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এইটা কেটে গেল, তাহলে এটা 4s হয়ে যাচ্ছে = 2, তাহলে হয়ে যাচ্ছে অতএব s = 2/4, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে s = হাফ। হ্যাঁ, এবার দেখো 4-এ যদি আমরা s = হাফ বসাই, 4-এ s = হাফ বসালে কি হচ্ছে, তাহলে অতএব 5 × হাফ - 3t = 7, অতএব 3t - 3t = 7 মাইনাস, এটা 5-এর 2 হয়ে যাবে, অতএব -3t = 2, 7 × 14 - 5, বা -3t = 14 থেকে এটা 9/2, অতএব t = 9/2 ইন্টু এটা -1/3 হবে, এটা 3 হয়ে যাচ্ছে, তাহলে t = -3/2 আসছে। তাহলে নির্ণয় ছেদবিন্দু, এটা হয়ে যাচ্ছে s ও t এর মান। আমরা এই দুটো সমাধানে 1 ও 2 সমাধান করে পাচ্ছি। এবার দেখো এই দিকটা লিখছি, 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 কি, 1 ও 2 নয়, 3 আর 4 সমাধান করেছি আমরা, 3 ও 4,
ঠিক আছে, 1 2 তো সমীকরণগুলো দিয়েছিলাম নাম্বারিং, 3 ও 4 সমাধান করে পাই s = ½ আর t = -3/2। ঠিক আছে, এবার এটা দেখো, এইটা 5 নাম্বারকে সিদ্ধ করছে কিনা। এবার আমরা চেক করব 5 নাম্বারকে সিদ্ধ করছে কিনা। যদি 5 নাম্বারকে সিদ্ধ করে তাহলে আমরা বলবো যে এরা পরস্পরকে ছেদ করছে। এবার 5 নম্বর সমীকরণে s ও t এর মান বসালে, 5 নম্বর সমীকরণ এই দিকটা মুছে দিচ্ছি, দেখো 5 নম্বর সমীকরণে s ও t এর মান বসালে, এইটা 5 এ s ও t বসালে কি হচ্ছে, বাম পক্ষ বসাচ্ছি প্রথমে। বাম পক্ষ কি আছে, এইটা 5 নাম্বার, 7s - 5t, s এর মান 7 × ½ -5 × -3/2, 7/2 মাইনাসে মাইনাসে প্লাস 5/2 কত আসছে 2, 7 + 5। তাহলে এইখানে দেখো এখানে কিন্তু এটা তো ছেদ করছে না। আচ্ছা, এইটা একটা ভুল হয়ে গেছে, এটা 3 5 15 হয়ে যাবে। হ্যাঁ, এটা 15 হয়ে যাবে, 3 5 15 হবে। তাহলে কি হচ্ছে, এটা = 15 সাথে 22/2 = 11। এবার ডান পক্ষ কি আছে, ডান পক্ষ সমান 11ই আছে। তাহলে 3 নম্বর সমীকরণ এটা 5 নম্বর সমীকরণ সিদ্ধ করছে, 5 নম্বর সমীকরণ সিদ্ধ করছে। হ্যাঁ, সিদ্ধ করছে। অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদী, সরলরেখা দুটি একে অপরকে ছেদ করেছে, সরলরেখা দুটি একে অপরকে ছেদ করেছে। এবার যে বিন্দুগুলো আমরা বসিয়েছি, s বা t এর যে কোনো মান বসালে আমরা ছেদ বিন্দু পেয়ে যাব, সেটা যে কোনো মান বসালেই পাবো। হ্যাঁ, দেখো তাহলে নির্ণয় ছেদ বিন্দু বলছে, দেখাও যে ছেদ করেছে, তাহলে ছেদ করেছে আমরা দেখিয়ে দিলাম। অতএব নির্ণয় ছেদ বিন্দু কি হবে, নির্ণয় ছেদ বিন্দু আমরা মান পুট করে দিচ্ছি, দেখো তাহলে নির্ণয় ছেদ বিন্দু পেয়ে যাব। কিসের মান পুট করবো, s = ½ বেরিয়েছে, প্রথমটা দিয়ে পুট করছি। অতএব নির্ণয় ছেদ বিন্দু এই দিকটাই আমরা মুছবো, দেখেন এখানে প্রসেসটা দেখে রাখো। অতএব নির্ণেয় ছেদ বিন্দু সমান s এর মান তো ½ 3 × ½ -1, 5 × ½ -3, 7 × ½ -5। এটা হয়ে যাচ্ছে 3/2 - 1, 5/2 - 3, 7/2 - 5, এইটা আসছে। এটা 2 3 - 2, 2 5 - 6, 2 7 - 10 সমান আসছে ½ -½ -3/2, এইটা আসছে ½ -½ -3/2। এইটা যদি কেউ এই যে এই টি এর মানটা বসাও, টি এর মানটা বসালে এতে বসাতে হবে, টি এর মান বসিয়ে দেখবে একই মান আসবে। ঠিক আছে, দেখো এক একটা হয়ে গেল। নেক্সট আমরা 2 এর অঙ্কে যাব, 2 এর অঙ্কে যাচ্ছি। দেখো একই প্রসেস প্রত্যেকটা। দুই, আচ্ছা, প্রদত্ত সরলরেখা কি আছে, x - 1/3 y + 1/2, x - 1/3 y + 1/2, x - 1/3 y + 1/2, z - 1/5, z - 1/5। এটা প্রথম সরলরেখা হিসেবে আমি বলবো, আমরা 1 আর 2 দিচ্ছি না, প্রথম সরলরেখা হিসেবে বলবো। ঠিক আছে, আর একটা x + 2/4, x + 2/4 y - 1/3, x + 2/4 y - 1/3, z + 1/-2। প্রথম সরলরেখার উপর যে কোনো বিন্দু, প্রথম সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক,
প্রথম সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক। এটা আসছে 3s, s আর t যদি আমরা প্যারামিটার ধরে নিই তাহলে হয়ে যাবে 3s প্লাস 1, 2s মাইনাস 1, 5s প্লাস 1। বলি কিভাবে হচ্ছে, এইটার সময় যদি s ধরে নিই 3s, 1টা এই 1টা ওদিকে গেল প্লাস 1, 2s 1টা ওদিকে গেল মাইনাস 1, 5s মাইনাস 1টা ডান দিকে গেল প্লাস 1 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সরলরেখার উপর দেখুন যে কোনো বিন্দু, দ্বিতীয় সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এইটা হয়ে যাচ্ছে 4s মাইনাস 2, 3s প্লাস 1 মাইনাস 2s মাইনাস 1। আচ্ছা, এটা হলো এস ও টি প্যারামিটার লিখতে হবে। এস ও টি প্যারামিটার। সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে এসওটি এমন হবে, এসওটি এমন হবে, দুটোই আমরা এস লিখেছি, এটা টি হবে, এটা টি হবে, দুটোই এস লেখা যাবে না, বা প্রথমটা টি দ্বিতীয়টা এস হবে। এসওটি এমন হবে 3s প্লাস 1 ইজ ইকুয়াল টু 4t মাইনাস 2, 3s মাইনাস 4t ইজ ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 1, তাহলে 3s মাইনাস 4t ইজ ইকুয়াল টু মাইনাস 3, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, 2s মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3t প্লাস 1, 2s মাইনাস 3t ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, 2s মাইনাস 3t ইজ ইকুয়াল টু 2, 2 নম্বর। আচ্ছা, 5s প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2t মাইনাস 1, 5s প্লাস 2t ইজ ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 1, 5s প্লাস 2t ইজ ইকুয়াল টু মাইনাস 2। আচ্ছা, এবার দেখো আমাদের সুবিধার জন্য আমরা কি করব, আচ্ছা এটা সমাধান করতে হবে। এক নাম্বারকে আমরা 3 দিয়ে গুণ করছি। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে, 1 নম্বরকে 3 দিয়ে নয়, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করছি। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে কি পাচ্ছি, 6x মাইনাস 8t ইজ ইকুয়াল টু মাইনাস 6, এটাকে 4 নাম্বার দিলাম। আর 2 নম্বরকে, 2 নম্বর মানে এইভাবে 2 নম্বর, 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে 3s মাইনাস 60, এইটা ওইভাবে নয়, 3 দিয়ে গুণ করলে এটা 6x হয়ে যাবে, 6x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 6, এটাকে 5 নাম্বার দাও। ঠিক আছে। এবার আমরা যদি 5 মাইনাস 6 করি, এখানটা মুচ্ছি দেখো, যদি 4 মাইনাস 5 করি, 4 মাইনাস 5 করে পাবো কি পাবো, 4 হচ্ছে 6x মাইনাস 80 ইজ ইকুয়াল টু মাইনাস 6, 5 আছে এইটা 6x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 6, তাহলে 5 মাইনাস প্লাস মাইনাস, এইটা 60 60 কেটে গেল, এইটা শুধু টি আসছে ইজ ইকুয়াল টু মাইনাস 12 আসছে, দেখো শুধু টি থেকে। এটা আমরা কোথায় পুট করব, এটা আমরা পুট করছি 1 এ টি সমান মাইনাস 12 বসালে কি পাচ্ছি, টি সমান মাইনাস 12 বসালে 1 সমীকরণ আছে 3s মাইনাস 4t ইজ ইকুয়াল টু মাইনাস 3, 3s মাইনাস 4t ইজ ইকুয়াল টু মাইনাস 3, তাহলে 3 ইন্টু, আচ্ছা 3s মাইনাস 4 ইন্টু মাইনাস 12 ইজ ইকুয়াল টু মাইনাস 3, অতএব 3s প্লাস 4 12 48 ইজ ইকুয়াল টু মাইনাস 3, বা 3s ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 48, অতএব 3s ইজ ইকুয়াল টু মাইনাস 48 আর 3 51। ঠিক আছে। আচ্ছা, তাহলে s ইজ ইকুয়াল টু মাইনাস 51 বাই 3, s ইজ ইকুয়াল টু মাইনাস 17। আচ্ছা, s ইজ ইকুয়াল টু মাইনাস 17 আসছে। এইটা দেখো, এইটার দ্বারা তৃতীয়টা সিদ্ধ হচ্ছে কিনা, যদি তৃতীয়টা সিদ্ধ হয় আমরা বলবো যে এইটার দ্বারা যদি তৃতীয়টা সিদ্ধ হয়, এটা যদি সিদ্ধ হয়ে যায় মানে মানটা বসালে যদি বাম পক্ষটা থেকে মান -2 আসে, অর্থাৎ ডান পক্ষের সঙ্গে সমান আসে,
আমরা বলবো এরা পরস্পরকে ছেদ করেছে। ঠিক আছে, এখানে কি বলেছে দুইয়েরটা দেখাও যে সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী নয় দেখাতে বলেছে, পরস্পরচ্ছেদী নয়। ঠিক আছে, এবার তিনে এস ও টি এর মান বসালে এটা বাম পক্ষ বসাবো প্রথমে। বাম পক্ষ সমান 5 ইন্টু এস এর ভ্যালু কত -17 প্লাস 2 ইন্টু টি এর ভ্যালু কত -12। আচ্ছা 5s প্লাস 2t -5 17 85 -24 85 আর 24 কত আসছে, একদমই অন্য মান চলে আসছে। 5 আর 4 9, 8 আর 2 10, 109 আসছে। আর ডান পক্ষ -109, ডান পক্ষ সমান -2, অতএব ডান পক্ষ নট ইকুয়াল টু বাম পক্ষ। ডান পক্ষ আর বাম পক্ষ সমান আসছে না, যেহেতু ডান পক্ষ আর বাম পক্ষ সমান আসছে না, অতএব সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী নয়। ঠিক আছে, এখান থেকে উল্লেখ করে এটাই দেখাতে বলেছে, অতএব সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী নয়। অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদী নয়। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী নয়, এভাবেই হয়ে গেল। নেক্সট দেখো 3 অঙ্কে যাব আমরা। তিনের অঙ্ক দেখো, বলছে দেখাও যে পি বিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের সংযোগ সরলরেখা আর ও এস বিন্দুর সংযোগ সরলরেখাকে ছেদ করে, অতঃপর তাদের ছেদ বিন্দু নির্ণয় করো। তাহলে সংযোগ সরলরেখা দেওয়া আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পি 394 এবং কিউ -444। অতএব প্রদত্ত, এটা প্রদত্ত লেখো পি কিউ সরলরেখার সমীকরণ। আচ্ছা এইটা x - 3 বাই -4 - 3, y - 9 4 - 9, z - 4 তাহলে 4 - 4, তাহলে অতএব x - 3 বাই -7, y - 9 বাই -5, z - 4 বাই 0। এটা প্রথম সরলরেখা বা পি কিউ সরলরেখা। আচ্ছা, এবং পি কিউ আর কত আছে 394 -444, আর আছে 0 - 1 -1, 0 - 1 -1, এবং এস কত আছে 451। অতএব আর এস সরলরেখার সমীকরণ, আর এস সরলরেখার সমীকরণ, তাহলে x - 0 বাই 4 - 0, y + 1 5 + 1, z + 1 1 + 1, তাহলে x বাই 4 is equal to y + 1 বাই 6 is equal to z + 1 বাই 2, এইটা আসছে। তাহলে পি কিউ সরলরেখার উপর যে কোনো বিন্দু, অতএব পি কিউ সরলরেখার উপর যে কোনো বিন্দু কত হবে, পি কিউ সরলরেখার উপর যে কোনো বিন্দু, এইটা হয়ে যাবে পি কিউ সরলরেখার উপর যে কোনো বিন্দু -7s + 3 -5s + 9, আর এটা 0 হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর এস সরলরেখার উপর যে কোনো বিন্দু, আর এস সরলরেখার উপর বিন্দুর স্থানাঙ্ক লেখো, সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক।
এটা হবে 40, 60 minus 1, 40, 60 minus 1, 2t minus 1। ঠিক আছে, এখানে লিখে দেবে এসওটি প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার কি উল্লেখ করবে যে এসওটি এর এমন মান পাওয়া যাবে, ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে, দেখাতে বলেছে এরা ছেদ করেছে, ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে। সরলরেখা দুটি আমরা ধরে নিচ্ছি ছেদ করছে, প্রত্যেকটা অঙ্কে একইভাবে করছি। সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে এসওটি এর এমন মান পাবো। তাহলে এইটা হবে -7s এর সঙ্গে এর প্রথমটার সঙ্গে এর প্রথমটার সমান, -7s + 3 = 40। তাহলে আসছে -7s - 40 = -3। উভয় দিক দিয়ে মাইনাস কমন নিয়ে কেটে দিলে 7s + 40 = 3 আসছে। এটাকে 1 নম্বর দাও। দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা সমান, -5s + 9 = 60 - 1। তাহলে -5s - 60 = -1 - 9। তাহলে -5s - 60 = -10। এটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 5s + 60 = 10। এটাকে 2 নাম্বার দাও। ঠিক আছে, এবার দেখো তৃতীয়টা যেটা পাবো, তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা সমান হবে। আর একটা কন্ডিশন আসছে, এটা দেয়াই আছে, 2t - 1 = 4। আমরা এখানে এটাকে যদি 3 দিই আমরা, তাহলে 3 থেকে যে একটা সম্পর্ক পাচ্ছি দেখো, অতএব 2t = 4 + 1, অতএব t = 4 + 1 5, আর দুইটা দিকে ভাগ হলে 5/2 আসছে। ঠিক আছে, এটা t এর মান পাওয়া গেল। এবার অন্যটা থেকে আমরা 2 আর 3 কাজে লাগাচ্ছি। 2 আর 3 এক নম্বরটাকে সিদ্ধ করছে কিনা চেক করবো, যদি সিদ্ধ করে তাহলে এরা সমাধান করবে বা এরা ছেদ করছে বলবো। ঠিক আছে, এবার 2 থেকে পাই, 2 থেকে পাই 2, এটা 5s + 6 × 5/2 = 10। এটা কেটে গিয়ে 3, তাহলে 5s + 15 = 10। তাহলে 5s = 10 - 15, তাহলে 5s = -5, s = -5/5, তাহলে s = -1। ঠিক আছে, এবার এসওটি এর এমন মান পাবো যাতে 3 নম্বরটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, এসওটি এর মান একে, মানে আমরা 2 3 কাজে লাগিয়েছি, তাহলে একে বসাবো। আগের গুলো 3 নম্বরে বসিয়েছিলাম, তাহলে আমরা 2 আর 3, তাহলে এসওটি এর মান একে বসালে, একটাকে কাজে লাগাইনি কিছু, একে বসালে এখানে ডান পক্ষে 3 আছে, বাম পক্ষ কি আছে দেখো, বাম পক্ষ একে 7s, তাহলে 7 × -1 + 40, তাই তো? তার মানে 4 × 5 এর 2, 4 × 5/2, তাহলে 7s - 7, আর এটা কেটে গিয়ে 2 আসছে, প্লাস 5 × 10, তাহলে 3। ডান পক্ষ কত? ডান পক্ষ আসছে 3, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে অতএব এবার লিখবে, অতএব সরলরেখা দুটি একে অপরকে ছেদ করছে। ঠিক আছে, এবার এই যে দুটো মান, দুটো বিন্দু, এস এর বিন্দু বসাও বা টি এর বিন্দু বসাও, যার যে বিন্দু বসাও, এস বসালে এতে বসাবে, টি বসালে এতে বসবে, যাই বসাও দুটো থেকে একই মান আসবে। আমরা তাহলে এই টি এর মান বসাচ্ছি। ঠিক আছে, টি এর মান 5/2 জটিল হবে, এস এর মান বসাচ্ছি। তাহলে এস এর মান বসালে আমরা ছেদ বিন্দুটা পেয়ে যাব। ঠিক আছে, এস এর মান বসালে আমরা ছেদ বিন্দুটা পেয়ে যাব। তাহলে নির্ণেয় ছেদ বিন্দু বলে উল্লেখ করছি। তাহলে এস ও টি এর মান বসাচ্ছি, এটা পরস্পরকে ছেদ করছে। ঠিক আছে, এটা সিদ্ধ করছে, তাহলে ছেদ করছে। এবার পরস্পর যেহেতু ছেদ করছে, অতএব ছেদ বিন্দু স্থানাঙ্ক, এই দিকটা আমরা মুছে দেবো। দেখো, ছেদ বিন্দু স্থানাঙ্ক বলে এই এস এর মানটা -1 আছে, এইটা বসালে কি হবে দেখো, এগুলো ক্যালকুলেশন শিখতে হবে।
এই টি এর বছরে একই মান আসবে, টি এর বছরে এটা ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, এটা ক্যালকুলেশন করতে দেরি হবে, ঠিক আছে। তবুও যে এটা 2 আছে যেহেতু, এক্ষেত্রে দেরি হবে না, কেটে যাবে, যেহেতু প্রত্যেকটা জোড় সংখ্যা আছে কেটে যাবে, ঠিক আছে। টি এর মানে বসাচ্ছি, কিন্তু ধরো এটা নিচে যদি 3 থাকতো তাহলে ভগ্নাংশ সলিউশন করতে দেরি হতো, হ্যাঁ। যদিও দুটো থেকে একই মান আসবে, যে কোনো মান বসালেই হবে। আচ্ছা, তাহলে সরলরেখা দুটি ছেদবিন্দু স্থানাঙ্ক, সরল রেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে দেখো। এই প্রথমটাতেই বসাচ্ছি আমরা, 4 ইন্টু টি এর মান 5 এর 2 বেরিয়েছিল, 5/2, 6 ইন্টু 5/2 মাইনাস 1, 2 ইন্টু 5/2 মাইনাস 1, এইটা কেটে গিয়ে 2, এইটা কেটে গিয়ে 3, এইটা কেটে যাচ্ছে, সমান আসছে 5 দুগুণে 10, 3 5 15 মাইনাস 1, 5 মাইনাস 1 সমান 10, এটা 14, 4, এইটাই নির্ণয় ছেদবিন্দু, ঠিক আছে। দেখে নাও 10, 14, 4 ছেদবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেছে, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এখানে আজকের ক্লাসে আমরা এটা আলোচনা করলাম, 4C থিওরি আলোচনা করলাম, প্লাস 1 2 3 তিনটে প্রবলেম সলভ হয়ে গেল, ঠিক আছে। থিওরি আলোচনা করলাম প্লাস 3টে প্রবলেম সলভ হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, আমরা ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে এই যে 3 পর্যন্ত হয়ে গেল, আমরা 4 থেকে প্রবলেম শুরু করবো, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আর বেশি অঙ্ক নেই, 4C তে অল্প অঙ্ক আছে, আর একটা ক্লাসই কমপ্লিট হয়ে যাবে। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, ঠিক আছে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, খুব দ্রুত আমরা ক্লাস 12 এর সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে নেবো। আমাদের চ্যানেল প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরে পরবর্তী ক্লাসে এবং শুরু করবো 4 থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।